প্রিয় দর্শক, নাগরিক সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমরা সাধারণত চেষ্টা করে থাকি সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলতে, সেই সাথে জানার চেষ্টা করে থাকি এই রাজনীতির পেছনে কি হচ্ছে সেই বিষয়গুলো। কিন্তু আজকে আমরা বেসিক্যালি জানতে চাবো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রাজনীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে, নতুন নেতৃত্ব কিভাবে এগিয়ে যাচ্ছে সেই বিষয়গুলো। কিন্তু তার আগেই আমরা শুরুতেই এই একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হলো যে আজকে যেহেতু রাজনীতির নানা খেলা চলছে, রাজনীতির মাঠে কি হচ্ছে সেই বিষয় নিয়ে, আর এসব বিষয় নিয়ে কথা বলতে আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন SM ফরহাদ, জিএস ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করবার জন্য। আপনি জানেন যে আমরা একটু যাব ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে আজকে আলোচনা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন নেতৃত্ব কিভাবে এগিয়ে যাচ্ছে, কি কি কাজ করছে এবং সামনে ভবিষ্যৎটা কি, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এবং অতীতেও আমরা দেখেছি যে অতীত একটা বড় অতীত আছে ডাকসুর। তো এই যাওয়ার আগে আপনি জানেন যে বর্তমান প্রেক্ষাপটে রাজনীতি নিয়ে, রাজনীতির মাঠে নানা ধরনের আলোচনা সমালোচনা, নানা ধরনের কথাবার্তা চলছে। বিশেষ করে এই যে জাতীয় রাজনীতি, আমি একটা বিষয় জানতে চাই যে জাতীয় রাজনীতির হাতিয়ার কি হবে ডাকসু? জাতীয় রাজনীতিতে ডাকসু, আমি মনে করি জাতীয় রাজনীতিতে কোথাও যদি ডাকসুকে ভয়েস রেজ করতে হয়, যে মনে হয় যে জাতীয় রাজনীতি যেখানে আমাদের শিক্ষার্থীদের এবং আমাদের সকল এই যে বিশাল যে ইয়ত যুব তরুণ সংখ্যক তাদের প্রত্যাশা পূরণ হচ্ছে না, সেখানে কোথাও আমাদের ভয়েস রেজ করতে হচ্ছে, এঙ্গেজ হতে হচ্ছে, অ্যাডভোকেসি করতে হচ্ছে, সেখানে নিশ্চয়ই জাতীয় রাজনীতিতে এঙ্গেজ হবে। সেইটা ডাকসু কার বিরুদ্ধে যাচ্ছে, কোন দল মতের ব্যাপারে কমেন্ট করছে, সেই জিনিসটা মূল প্যারামিটার হবে না। প্যারামিটার হবে আমরা আমাদের শহীদদের যে রক্তের উপর দাঁড়িয়ে আছি সেখানকার কমিটমেন্ট পূরণে, যেখানে যেখানে আমার ভয়েস রেজ করতে হয়, হেল্প করতে হয়, অ্যাডভোকেসি করতে হয় কিংবা বিরোধিতা করতে হয়, সেখানটাতে নিশ্চয়ই ডাকসু তার ভয়েস রেজ করবে। আমরা দেখলাম যে কয়েকদিন আগে একটা বিবৃতি দিয়েছে ডাকসুর পক্ষ থেকে যে জুলাই সনদ ঠিকমতো বাস্তবায়নের জন্য নানা দলের বাধার এক ধরনের সৃষ্টি করছে। এই বিষয়টি আপনারা কি কারণে দিলেন বা কোনো? আমরা এখন পর্যন্ত জাতীয় ইস্যু নিয়ে অনেকগুলো বিবৃতি দিয়েছি। তার মধ্যে দেখবেন খাগড়াছড়ির যে ঘটনা, ধর্ষণ কেন্দ্রিক ঘটনা এবং তার পরবর্তী যে পরিবেশ, 3 জন নাগরিক নিহত হয়েছিল, সেকেন্দ্রিক বিবৃতি দিয়েছি। তারপর হচ্ছে আর্মি জেনারেলদের যাদের ব্যাপারে অভিযোগ আসছিল, গুমের ব্যাপারে যারা অভিযুক্ত তাদেরকে গ্রেফতারের ব্যাপারে যখন গড়িমসি করা হচ্ছিল, তখন আমরা বিবৃতি দিয়েছি। ঠিক আজকে যে বাংলাদেশ, আজকে যে ডাকসু হলো বা আমরা যে দাঁড়িয়েছি, এটা মূলত শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে। এই যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, যেটাতে এত মানুষ জীবন দিল, এত মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আমরা আজকে কাজ করছি। তো সেইটাতে মেইন কারণটা ছিল আওয়ামী লীগ ফেসিবাদ হয়ে উঠতে পেরেছে, তার ফলশ্রুতিতে তারা হচ্ছে এই ধরনের হত্যাকাণ্ডের পর্যায়ে পর্যন্ত চলে গেছে এবং তাদের যা মন চায় তাই ক্ষমতা এনজয় করেছে। তো আজকে যখন আমরা রিফর্মের কথা বলি, তখন মৌলিকভাবে আমাদের এটাই দরকার যে রাষ্ট্রের মৌলিক যেসব কারণে সংস্কার না করবার কারণে যে কোনো দল ফেসিবাদ হয়ে উঠতে পারে সেগুলো বন্ধ করে দেওয়া। তো সেসব ব্যাপারে যখন দেখেছি আমরা, বিএনপি খুব শক্তিশালীভাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে। তাদের আপত্তি জানানোর বড় বড় কারণগুলো সবগুলোই এমন সব পিলার যেগুলো আমরা আসলে বাকি কোনো দল বা বড় সংখ্যক দলরা, বিএনপির আশেপাশে আছে দু একটা ছাড়া বা এই পার্টিগুলো ছাড়া, বাকিরা এই ব্যাপারে স্ট্রংলি এটার বিরোধিতা করছে যে এবং এটা সংস্কার হওয়াটা দরকার বলে মনে করছে। আমার কাছে মনে হয় যেটা যদি গণভোটে পাঠানো হয়, গণভোটের সকল নাগরিকরা নিরঙ্কুশভাবে এটা চাইবে যে আর কোনো দল ফেসিবাদ হয়ে না উঠতে পারুক, সেজন্য এই যেগুলো সংস্কার প্রস্তাবনা ছিল সেগুলো নিশ্চয় মেনে দেয়। এখন বিএনপির নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটা আমাদের মেন ইস্যু না, দিতেই পারে, একটা পার্টি তার মতো করে মতামত দিতে পারে। কিন্তু যখন এমন আলাপ হচ্ছে যে গণভোটে সেই ইস্যুগুলো যাবে কি যাবে না, নাম্বার 1 আপনি আপনার মতামত দিচ্ছেন, আবার বলতেছেন জনগণও তার মত দিতে পারবে না এই ব্যাপারে, এটা খুবই একটা ফ্যাসিবাদী কায়দা। সেই জায়গায় আমরা আমাদের বিরোধিতা করেছি যে যখন ডিবেটটা চলছিল যে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে নোট অফ ডিসেন্ট সহ কি গণভোটে যাবে নাকি নোট অফ ডিসেন্ট ছাড়া যাবে। তার মানে আপনি বলছেন যে বিএনপির দিক থেকে তখন বলা হচ্ছিল যে এগুলো গণভোটে যাইতে পারবে না। আপনি একটা পার্টি বিরোধিতা করছেন বা দুই একটা পার্টি একটা পয়েন্টে বিরোধিতা করছেন, সেটা ধরেন যে জামাতে কিছু বিষয়ে বিরোধিতা করছে বা এনসিপি বিরোধিতা করছে, সে যদি বলে যে এটা নিয়ে আমি বিরোধিতা করলাম, আমি আপত্তি জানালাম, এটা আমরা গণভোটে দিতে পারবে না, এটা তো আপনার একটা ফ্যাসিবাদী কায়দা হইলো। তো আমাদের স্ট্যান্ড হইলো যে কোনো দল যাতে এটা না বলে যে হচ্ছে যে আমি আপত্তি জানাইলাম আবার এটা গণভোটে দিয়েন না, এভাবে যাতে না হয়। এটা জনগণ থেকে পাশে আসুক, আপনি আপত্তি জানাইতেই পারেন। জনগণ যদি এটা মনে করে যে এটা চেঞ্জ হওয়া দরকার, যেমন প্রাইম মিনিস্টার একাধিকবার থাকা ইস্যু নিয়ে, ধরুন সবচেয়ে সেন্সিটিভ বিষয় যে পিএসসি নিয়ে, পিএসসি ব্যাপারে সংস্কার প্রস্তাবনা যেটা দেওয়া হয়েছে এই ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে, সেটাতে প্রায় পার্টি এগ্রি করেছে, সেখানে বিএনপি দ্বিমত করেছে। এটা তো ধরেন শিক্ষার্থীদের ইয়তদের
আমার মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কলিজা লাগার কথা যে আমি পিএসসিটাকে আলাদা রাখতে চাই, সংস্কার করতে চাই। আমি চাচ্ছি যে কোনো পলিটিক্যাল পার্টির সামনে মানে আবার ফেসিবাদ না হয়ে উঠুক, আবার বারবার সে ক্ষমতার আগ্রহ মানে নিজে সব নিয়ন্ত্রণ করবে, এই ধরনের প্র্যাকটিস না থাকুক, পাওয়ারের মধ্যে একটা ব্যালেন্স থাকুক। এই যে সামগ্রিক জায়গাগুলো প্রত্যেকটা জায়গায় মহা হিসাব রক্ষকের ক্ষেত্রে, ন্যায়পাল নিয়োগের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় যে মানে বেসিক পিলারগুলোতে দ্বিমত করা, আবার সেটা গণভোটে না পাঠানোর ব্যাপারে কথা বলা, এটা তো খুবই ডেঞ্জারাস জায়গা। এই জায়গায় আমাদের কাছে মনে হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই জুলাই গণঅভ্যুত্থানের সূচনা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যান্ডেটপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে ডাকসুর জায়গা থেকে আমাকে এই জায়গায় ভয়েস রেজ করতে হবে। কারো যদি জামাত উল্টাপাল্টা করে এই জায়গায়, এনসিপি বিরোধিতা করে, অন্য কোনো পার্টি উল্টাপাল্টা করে, দ্বিমত করে এবং জুলাইয়ের সাথে বিট্রে করার চেষ্টা করে, সেখানে আমরা অবশ্যই বিরোধিতা করবো। এই জায়গাটা আমাদের দায়িত্ব। কোন দল কি মত দিল সেই দলের ব্যানার ফ্যাক্টর না, ফ্যাক্টর হইলো আমার যে শহীদদের রক্তের উপর আমরা দাঁড়িয়ে আছি তাদের প্রত্যাশাটা ফিল আপ হওয়া এবং সামনে আর কোনো দল যাতে ফেসিবাদ হয়ে উঠতে না পারে সেটার জন্য ফেসিবাদের সম্ভাব্য দরজাগুলো বন্ধ করে দেওয়া, এটার জন্য যা করতে আসলে আমাদের করাটা প্রাইম দায়িত্ব। না, তার মানেটা দাঁড়াচ্ছে এরকম যে নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং নতুন এই যে ইয়ুদ্ধের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গায় যখনই বাধা সৃষ্টি হবে, সেটা জাতীয় ইস্যু হোক, ছোট ইস্যু হোক, যে কোনো ইস্যুতে হোক, সেই জায়গাটাতে আপনারা ভয়েস রেজ করবেন। আমাদের চেষ্টা থাকবে, এটাই হলো মূল পয়েন্ট। হ্যাঁ, আমাদের জায়গা থেকে যেহেতু এটা আমরা সরাসরি স্টেক হোল্ডার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় এই সব চেঞ্জ মেকিং ইভেন্টের সরাসরি স্টেক হোল্ডার, সে জায়গায় আমাদের অবশ্যই ভয়েস। ডাকসু সামনে আমাদের জাতীয় নির্বাচনে কতটুকু জাতীয় ইস্যুতে কতটা প্রভাব ফেলছে, সেই সাথে আমরা একটা জিনিস জানতে চাই যে ডাকসু কি সম্পূর্ণভাবে নিরপেক্ষভাবে কাজ করতে পারছে কিনা আমাদের অতিথি এস এম ফরহাদের কাছ থেকে। আমি বরং একটু এটা অন্যভাবে বলবো যে হচ্ছে ডাকসু তো বহু বছর হয়েছে, 90 দশকের আগে ডাকসু হয়েছে। আপনি একটু খোঁজ নেবেন সে সময় কি হতো। 19 সাল তো আমাদের চোখের সামনে যে একটা ছাত্রলীগ তখন নুরুল হক নূরকে রুমের মধ্যে আটকে তাকে নির্যাতন করা এবং তাকে আর ডাকসুতে আসতে না দেওয়া এবং এটাকে হলে এটাকে গ্রুপিং করে ফেলা এবং যেসব হলে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীরা বিজয়ী হয়েছে তাদেরকে কাজ করতে না দেওয়া, নিজেদের মতো করে এটা নিয়ন্ত্রণ করতে চাওয়া। এর আগে 90-এর আগে কি হতো, 90-এর আগে হতো যে ধরেন সেন্ট্রাল প্যানেলে যারা জয়ী হয়েছে তারা চিন্তা করতো যে হলের প্যানেলে কারা কারা জয়ী হয়েছে, একটু ভাগ নিজেদের মতো করে কাজ করা। এমনও তখন একটা পলিটিক্যাল জায়গাটাই গ্রুপ এবং এই জিনিসটা রেগুলার কালচার ছিল। সেই জায়গায় এসে যখন আপনি দেখবেন এখন এসে আমরা দেখেন সবগুলো হলে আমাদের ডাকসুর উদ্যোগে প্রোগ্রাম হচ্ছে, যে ফার্স্ট এড বুট ক্যাম্প, ফার্স্ট এড ক্যাম্প যেটা বুট ক্যাম্প হচ্ছে সেটা আমাদের 18টা হলে তার ডাকসুর আয়োজনে সেই হল সংসদের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। তারপর আমাদের ডাকসুর পক্ষ থেকে ছাড়পোকা নিধনের কর্মসূচি প্রত্যেকটা হলে বাস্তবায়িত হচ্ছে। এটা যেহেতু হলের শিক্ষার্থীরা রাতে ঠিকঠাক ঘুমাতে পারে না সেখানকার, এবং যেটা হয় যে ধরেন এক রুমে আমরা 5 জন থাকি, আমরা মিলে হয়তো এই পরিচ্ছন্ন রাখার জন্য ওষুধ স্প্রে করলাম এই মাসে, তো ফলে এই মাসটা এখানে ক্লিয়ার হলো, বাট পাশের রুমটা ওই মাসে করা হলো না, তারা মনে করলো যে পরের মাসে করবে। এট এ টাইম সবগুলো না করার কারণে এই পাশেরটা ওই পাশে যায়, এই পাশেরটা এই পাশে যায়, আর পার্মানেন্টলি ক্লিন হয় না হলটা। তো প্রশাসনের উদ্যোগে এরকম সবগুলো হল মিলে এরকম কখনো উদ্যোগ নেওয়া হয় নাই। তো আমরা এবার প্রথমবারের মতো 18টা হলে একযোগে কাজ করার চিন্তা করেছি এবং অলরেডি প্রায় 12 থেকে 13টা হলে কাজ হয়ে গেছে। এটা আমাদের ব্যবস্থাপনায় সবগুলো হলেই এই কাজটা করছি। এই যে আমাদের সেন্টার পদে 28 জন বিজয়ী হয়েছে, সেখানে ধরেন আমাদের শিবিরের আছে, ইন্ডিপেন্ডেন্ট অনেকে বিজয়ী আছে, স্বতন্ত্র আছে, তারপরে বাম প্যানেল থেকে বিজয়ী হয়েছে এমন একজন আছেন। তাহলে এই যে নানান ডাইমেনশনের শিক্ষার্থীরা এখানে আছে, সবাই মিলে কাজ করছে, সবগুলো হলের সাথে অ্যাকোমোডেট করে কাজ করছে, সবগুলো প্রোগ্রামে এখানে আমার কাছে স্টিল এখন পর্যন্ত এবার ডাকসুটা বেস্ট এজন্য যে হল সংসদে যারা বিজয়ী হয়েছে তারাও ইউনাইটেড, আমরা যারা বিজয়ী হয়েছে আমরা ইউনাইটেড। প্রত্যেকে পলিটিক্যাল ক্ল্যাশ, নানা ভিন্নমত, বৈচিত্র্যমত, ভিন্নমত এগুলোকে এক পাশে রেখে শিক্ষার্থীদের ইস্যুতে, শিক্ষার্থীর স্বার্থ বাস্তবায়ন করার ইস্যুতে সবাই এখানে একমত, সবাই একে অপরের সহযোগী হয়ে কাজ করছে। এখানে প্রত্যেকে সমান ক্রেডিট পাওয়ার যোগ্য আর কি। তো এরকম বেস্ট ডাকসু আমার কাছে মনে হয় না এর আগে কখনো ছিল কিনা। এটা আগে যারা ছিলেন তাদের সাথে আপনি জিজ্ঞেস করলে, আমি যে কজনকে বিপিজিএসকে জিজ্ঞেস করছি তারা কম্পারিজন করে বলে যে এই চিত্রটা আগে কখনো ছিল না, আগে বরং পাল্টাপাল্টি গ্রুপিং, ক্ল্যাশ, একে অপরের ইয়া করা, এই জিনিসটা একটা পলিটিক্যাল সৌন্দর্য ছিল। এবার বরং শিক্ষার্থীরা চেয়েছে যে সবাই মিলে কাজ করি, আমরাও এটা এতদিন পর্যন্ত পেরেছি। আমার কাছে মনে হয় আমাদের হল এবং অন্যান্য জায়গায় যারা নির্বাচিত প্রতিনিধি প্রত্যেকেই এই শিক্ষার্থীদের ম্যান্ডেটের প্রতি রেসপেক্ট করে এবং প্রত্যেকে যার যার জায়গা থেকে যেভাবে প্রফেশনাল জায়গা থেকে বা গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী কাজ করা দরকার প্রত্যেকেই খুব দারুণভাবে কাজ করবার চেষ্টা করছে। আমি যদি একটু এর সাথে জিজ্ঞেস করি যে আপনি যেহেতু হলের কথা বলতেছিলেন, যে হলে কি এখনই গণরুম প্রথাটা কি বাতিল হয়েছে? না, গণরুম তো মোটেও নাই, কোনো হলে গণরুম নাই, গণরুম গেস্ট রুম পুরোপুরি। আমার কাছে খুব অবাক লাগছে যে আপনারা ক্লিন কর্মসূচি যেটা নিয়েছেন, কারণ হলো কি এটা
যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে থেকেছে তারা সমস্ত শিক্ষার্থী এখন থেকে যতজন শিক্ষার্থীকে জিজ্ঞেস করবেন এই ভুক্তভোগী, এই ছারপোকা নিধন যেটার কথা বললেন, এটা নিয়ে খুব আমি নিজে হলে ছিলাম, হলে প্রচন্ড মানে লেভেলে ভুক্তভোগী যে আমি এই মাসে রুমে দিচ্ছি, ওই রুমটা ফাঁকা, ওই রুমে হয়তো ওই ভাইয়েরা আবার অন্য সময় দিচ্ছেন। এট এ টাইম দেওয়াটা, এই প্র্যাকটিসটা তো আমরা এখন যখন এট এ টাইম সবগুলোকে হলে সবগুলো রুমে দেওয়া হচ্ছে, এবং এটা যখন হলকে বাজেট নিয়ে বার্ডেন নিতে হচ্ছে না, আমরা স্পন্সর ম্যানেজ করে কাজ করার চিন্তা করছি। ফলে আমাদের প্ল্যানও এটা যে শিক্ষার্থীরা যেসব জায়গায় প্রবলেম ফেস করছে ওগুলো একটা সলভ করা। যেমন এই যে আবাসন ব্যবস্থায় এটা একটা ইস্যু, পড়াশোনার জায়গায় রিডিং রুমে ভালো পরিবেশ নাই, লাইব্রেরিতে ব্যাগ নিয়ে সারাদিন লাইন ধরতে হয়, লাইন ধরে কোনো একটা সিট পাওয়া যায় কিনা। আমরা চিন্তা করছি সবগুলো হলে রিডিং রুম যদি এসি হয়ে যায় এটা দারুণ হয়। তো আমরা এটা স্পন্সর ম্যানেজ করার চেষ্টা করছি, 2টা হলে কাজ চলছে এখন, বাকিগুলো আস্তে আস্তে করে এই সময়ের মধ্যেই আমরা ধীরে ধীরে সবগুলো হল রিডিং রুম যাতে এই ব্যবস্থা করে নিয়ে আসার চেষ্টা করছি। তারপরে ফুডের একটা ইস্যু আছে, ফুড এখন আমরা পূর্ণ নিয়ন্ত্রণ আনতে পারি নাই, এখনো মিসম্যানেজমেন্ট আছে, সেটা আমরা ট্রায়াল এর মধ্যে দিয়ে চালাচ্ছি। পরে হচ্ছে সবগুলো ক্যান্টিন একটা সিস্টেমের মধ্যে দিয়ে আনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবৈধ মাদক সিন্ডিকেটের আখড়া কিনা যে এই যে আপনি যে উদ্যোগটা নিয়েছেন, এখানে প্রথম ব্যাপার হচ্ছে বিশ্ববিদ্যালয়ে একটা উন্মুক্ত এরিয়া ছিল, স্টিল উন্মুক্ত এরিয়া। বাংলাদেশের এই অঞ্চলের একটা কালচার হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো কেন যেন উন্মুক্ত হওয়াটা এই অঞ্চলের মানুষেরা গর্ব করতে চায় যে হ্যাঁ ইউনিভার্সিটিতে আমরা সবাই যাব, ঘুরবো। কিন্তু আপনি একটু মানে অন্যভাবে চিন্তা করলে দেশের উন্নত রাষ্ট্রগুলোতে ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোতে তাদের চিন্তা হইল বিশ্ববিদ্যালয়টা এখানকার তরুণরা শিক্ষার্থীরা পড়বে, ভালো পরিবেশে ভালো পরিসরে পড়াশোনা করে তার দেশটাকে গড়বার জন্য নিজেদেরকে প্রিপেয়ার করবে। আমি ঘুরতে যাব কিনা, যাইতে পারবো কিনা, এটা ইউনিভার্সিটির মেন কনসার্ন না। মেন কনসার্ন হচ্ছে যে শিক্ষার্থীরা যাবে সেই শিক্ষার্থী খুব ভালোভাবে পড়াশোনার পরিবেশটা পাচ্ছে কিনা, তারা নেশন বিল্ডিং এর যে প্রসিডিউরে সে আগাচ্ছে সেটাতে ভালো মতো প্রিপারেশন নিতে পারছে কিনা। তো এটা হচ্ছে ওইসব জায়গায় কালচার। আর আমাদের দেশের কালচার হচ্ছে ক্যাম্পাসটা কত উন্মুক্ত থাকবে, কত বেশি ঘুরতে পারবো, কত বেশি থাকবে, এই ধরনের একটা কালচারে বেড়ে উঠছে এবং মানুষ মেনে নিতেই পারছে না যেটা আমরা একটা রেস্ট্রিক্ট করবো। প্রশ্ন আসছে যে ইউনিভার্সিটি কি রেস্ট্রিক্ট করে দেওয়ার জায়গা, এটা কি কন্টেইনমেন্ট তুলনা হচ্ছে? মানে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় যেখান থেকে আগামী জাতির নেতৃত্ব তৈরি হবে, যেখান থেকে আগামী দেশে যারা পরিচালনা করবে, দেশ পরিচালনা যারা লিড দিবেন পলিটিক্যাল জায়গায়, কালচার জায়গায়, সোশ্যাল জায়গায় বা হচ্ছে প্রশাসনের জায়গায়, সব প্রত্যেকটা জায়গায় যেখান থেকে লোকেরা রেডি হবে সেটা বলছেন যে এটা কি কন্টেইনমেন্ট হবে? মানে আপনি অগুরুত্বপূর্ণ একটা জায়গা, আমার কাছে মনে হচ্ছে এটা সব যাই মন চায় যাবেন, ঘুরবেন, প্রেম করবেন, খাবেন, আড্ডা দিবেন, এটা আপনার মতো এরকম একটা জায়গা হওয়া উচিত। এটা তো এইভাবে চিন্তা করা, আমাদের চিন্তার ফ্রেম নিয়ে কোয়েশ্চেন থাকা উচিত যে আমরা এইভাবে কেন চিন্তা করছি। দ্বিতীয় হলো এটা উন্মুক্ত জায়গা হওয়ার কারণে দীর্ঘদিন যেহেতু এই কালচারে দেশে গড়ে উঠেছে, মানুষ আসা যাওয়াতে অভ্যস্ত। আবার কেউ তো স্বাভাবিকভাবে ঘুরতে যান, আপনি অভিভাবক, আপনি এলাকার বা ঢাকায় আসছেন, একটু ক্যাম্পাস দেখে আসতে পারেন, এরকম আগ্রহ থেকে যায়। কিন্তু একটা বড় অংশ আছে যে ক্যাম্পাস যেহেতু ফাঁকা, কেউ কারোর কিছু বলে না, এখানে ক্যাম্পাসের এরিয়া আবার পুলিশ আর্মির উপস্থিতি থাকে না, ক্যাম্পাস তো শিক্ষার্থীদের জন্য, তো কেউ কেউ মনে করে যে তার এটা অপরাধ করার মনে হয় সেফ জায়গা, সে বাইরে থেকে সেখানে ঘুরতে আসে। অনেক ফ্যামিলিকে এরকম পাওয়া গেছে, অনেক মানে গ্রুপ অফ স্টুডেন্টকে পাওয়া গেছে বা বহিরাগতকে পাওয়া গেছে যারা বাইরের কোনো কারণ ছাড়া ক্যাম্পাসের ভিতরে আসবেন, এসে ঘুরবেন, হয়তো তার কোনো একটা ইন্টেনশন এখানে আছে, সেটা মানে কাজটা করে সে চলে যাবে। মানে এই জিনিসটা আমরা রেস্ট্রিক্ট করতে চেয়েছি মূলত, যে আমরা এই জিনিসটা হইতে দেবো না। এমনও হয়েছে যে টিএসসি মেট্রো রেলকে কেন্দ্র করে, মেট্রো রেল স্টেশন যে এবং সৌরজন এই কেন্দ্র করে যারা হয় যে বিভিন্ন কিছু বিক্রি করেন, এখানে একটা অংশ সৎ, কিন্তু একটা বড় অংশ আছে যারা ধরেন যে ড্রাগ ডিলারের কাজ করছেন, তাদের এগুলো উল্টারে পাওয়া যাচ্ছে, তিনি এগুলো বিক্রি করছেন বা তার কাছ থেকে অন্যরা নিচ্ছে, এরকম এই জায়গাগুলো তো মানে খুব বেশি প্রবলেমেটিক। এবং কারা নিচ্ছে ওই যে বহিরাগত যারা আসতেছে, আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিরক্ত ফিল করছে বারবার। মানে মাদকসেবী এরা হলো মূলত বাইরে থেকে আসছে, ক্যাম্পাসের থেকে তুলনামূলকভাবে সেটা কম, খুবই কম। মানে এটা ধরেন ক্যাম্পাসের শিক্ষার্থীকে তো টিএসসি আসা কোনো মানে উল্টাপাল্টা করতে হচ্ছে না। ক্যাম্পাসের শিক্ষার্থী যদি কেউ অপরাধ করে থাকে, সে হলে বসে অপরাধ করতে পারে, সে তার মতো করে পরিবেশ খুঁজে নেয়। কিন্তু বাইরের যে আসে তার কাছে তো ওই হল অ্যাক্সেস নাই, সে শুধু চীনের টিএসসি, শুধু চীনের আরেকটা এরিয়া। তো ক্যাম্পাসের শিক্ষার্থীরা করছে কিনা এই আলাপটার চাইতে বড় আলাপ হচ্ছে ক্যাম্পাস এরিয়ার মধ্যে ক্রাইম জোন তৈরি হওয়া, ক্যাম্পাস এরিয়ার মধ্যে কেউ যেন অপরাধ করার স্কোপটা পাওয়া। তো আমরা যেটা চিন্তা করছি যে প্রথম দিকে আমরা এই জিনিসটা একদম উঠিয়ে দেবো, তারপরে হচ্ছে সেকেন্ড ফেজে আলাদা ফুড জোন থাকতে পারে, রেজিস্টার্ড দোকান অলরেডি আছে, যদি এক্সটেন্ড করতে হয় আমরা এটা এক্সটেন্ড করবো। যে যদি আপনি টিএসসি তে খাবার খেতে চান, তাহলে একটা নির্দিষ্ট ফুড জোন আছে, সে রেজিস্টার্ড দোকান আছে, সে যদি রেজিস্টার্ড, সে ক্রাইম করলে সে ভয়ে থাকবে, তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে, পানিশমেন্ট আসবে। এখন একটা যে কেউ একটা হকার এখানে দাঁড়ায় থাকলে তার কিন্তু এই ভয় নাই,
আপনার তাকে দৌড়ানি দিবেন, সে দৌড়ায় চলে যাবে, আবার আসবে, তার কোনো পানিশমেন্ট নাই, তার কোনো নথিপত্র নাই। আপনি রেজিস্ট্রেশন সিস্টেম আসলে তার কিন্তু আপনার একটা নথিপত্র রাখতে হচ্ছে, তার ডকুমেন্টেশন আছে, ফলে তাকে আপনি ধরতে পারবেন, ট্র্যাক করতে পারবেন। এখন ওই সিস্টেমটা আমরা ডেভেলপ করতে চাই, যেটুকু মানে দোকান প্রয়োজন, যেটুকু হকার বা আদার্স যেটুকু সাপোর্ট আমাদের জন্য এখানকার প্রয়োজন, আর এর বাইরে যেটুকু প্রয়োজন নয় দোকান, ওদেরকে বাকি পুনর্বাসন প্রকল্পের আওতায় নিয়ে এসে সমাজ কল্যাণ মিনিস্ট্রি বা অন্য কোনো এনজিওতে যে কোনো জায়গায় রেফার করে দেওয়া, তারা এটা ব্যবস্থা করুক। কিন্তু ইন্টারেস্টিং যে অনেক কেমন দেখেছে, তাদেরকে যদি বলি আমরা আপনাদের পুনর্বাসন প্রকল্পে আওতায় নিয়ে আসতে চাই, তারা যেতে রাজি না। তাদেরকে বলেছে আপনারা অন্য কোথাও আপনাকে রেফার করি, চলে যান এখানে, তারা যাবে না। তাদেরকে মানে যদি আপনি কোনোরকম এখান থেকে সরাইও দেন পোলাইটলি, পরের দিন আবার আসবে, এরকম 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ এভাবে আসছে। তার মানে আপনাদের এই উদ্যোগটাকে অবশ্যই মানে আমি বলবো যে একটা যে শুধু এই ক্যাম্পাস উদাহরণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উদাহরণ না, আমরা মনে করি যে অন্য অন্য ক্যাম্পাসগুলো এই উদাহরণটা নেবে। আমাকে একেবারে ছোট করে একটা জিনিস জানতে চাই, যে এই যে আপনি বললেন যে মাদকের আড্ডা, নানা ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নানা ধরনের সমস্যায় মারামারিটা আমরা দেখি, এই জায়গাতে একটু ছোট করে আমাকে জানতে চাই যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি ব্যর্থ এই জায়গাটাতে? আমি একটু অন্যভাবে বলবো যে আপনি দেখেন, এমন না যে মাদক শুধু ঢাকা ইউনিভার্সিটিতে ওই টিএসসি আশপাশে এরিয়ায় আশঙ্কাজনক। আপনি ঢাকা শহরে ঘুরেন, দেখবেন যে রিক্সা চালাতে চালাতে একপাশে রেস্ট নিয়ে কোনো কোনো রিক্সা চালক সে ওজনে গাঁজা খাচ্ছে, আপনি পাবেন। মানে এই উন্মুক্ত জায়গাগুলো হচ্ছে এরকম প্রবলেম। টোটাল রাষ্ট্রটাই এমন হয়েছে যে আমি এমনও দেখছি যে পুলিশ বা কোনো একটা মানে আপনি অনেক দেখে থাকবেন যে তার কোনো একটা ডিউটি করছে, পাশে কেউ হয়তো গাঁজা আসা হয়েছে, পুলিশ একবার তাকানোর প্রয়োজন মনে করছেন না, অথবা আমার আপনার মতো সচেতন নাগরিক পাশে বসে আছে, তাকে থামানোর প্রয়োজন মনে করছে না, কিন্তু তার কাছে করুক, তার স্বাধীনতা আমি হরণ করছেন না, বা কেন তার সাথে ডিস্টার্ব করতে যাবো, এভাবে কিন্তু অবাধে প্রত্যেকটা জায়গায় এগুলো চলছে। তো এখন অন্য এরিয়ার লোকেরা এটা তার মতো চিন্তা করছে না যে আমি এটা থামাবো। হ্যাঁ, আপনার ভবনের সামনে আপনি থামাচ্ছেন না, আপনার এরিয়ার সামনে রাস্তায় আপনি থামাচ্ছেন না, আমরা চিন্তা করছি আমাদের ক্যাম্পাসে এটা আমরা থামাবো। এখন প্রশাসন ব্যর্থ কিনা তার চাইতে বড় বিষয় হচ্ছে প্রশাসন সক্ষম কিনা। আমার কাছে প্রশাসন ব্যর্থতার চাইতে প্রশাসন সক্ষম না, এটা প্রশাসনকে নিজেকে বুঝতে হবে যে আমার সক্ষমতা বাড়াইতে হবে। আমাদের কাছে এটা একটা বড় প্রশ্ন, কিন্তু আজকে এই আলোচনাটা এখানে শেষ করব আমরা। এস এম ফরহাদ, তো আমরা প্রশাসনের সক্ষমতা বাড়াইতে হবে আরো, এবং কাজ করতে হবে। যদি ব্যর্থতা হয় তাহলে মানে এক্সটার্নাল রিসোর্স হায়ার করতে হবে, কিন্তু এদের ব্যর্থ হওয়ার চান্স নাই। শিক্ষার্থীরা আসবে আপনার উপর আস্থা রেখে, ইউনিভার্সিটি ভর্তি হবে, আর আপনি শিক্ষক হয়ে তাদের নিরাপত্তা দিতে পারবেন না, ফিমেলরা ভবঘুরেদের মানে কর্তৃক হেনস্থার শিকার হবে, তাহলে শিক্ষার্থীর হলের গেটে এসে ভবঘুরেরা এসে বাজে সিম্বল দিয়ে, বাজে ইঙ্গিত দিয়ে হ্যারাস করবে, আপনি এটা সহ্য করবেন, আপনি এটা তাকিয়ে থাকবেন, কিচ্ছু বলবেন না। এই জিনিসটা ক্যাম্পাসে হতে দেওয়া যাবে না। আমার প্রত্যেকটা শিক্ষার্থী ভাই বোন তার জায়গায় যে সেফটি দরকার সেটা এশিওর করতে যা যা করতে হয় ইউনিভার্সিটি প্রশাসনকে করতে হবে, ডাকসুকে এটা করার জন্য অ্যাডভোকেসি করতে হবে, যাই বাধা আসুক না কেন এটা করতেই হবে। ধন্যবাদ এস এম ফরহাদ। আমরা চাই আসলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদের যে নেতৃত্ব, সেটা সারা দেশের যে ক্যাম্পাসগুলো যে যে জায়গায় বিশ্ববিদ্যালয়ে আরও নির্বাচন হয়েছে, আমরা চাই সেই জায়গাগুলোতে সেটার একটা উদাহরণ তৈরি হোক, আপনাদের মাধ্যমে সারা দেশে সেটা ছড়িয়ে পড়ুক। প্রিয় দর্শক, সংবাদ বিশ্লেষণে আজকে এখানেই শেষ করছি। আমরা কথা বলবো আগামী দিনে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্তই ভালো থাকবেন, ভালো রাখবেন।